তো হ্যালো সুজন, ওয়েলকাম টু যোদ্ধা। ফার্স্ট অফ অল, এখন তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছো। তো আমাদের যারা হ্যাঁ ডাব্লিউবিজি স্যার। এর স্টুডেন্টস আছে, এইবারে ডাব্লিউবিজি 2025 টার্গেট করছে, তো তাদের এই এন্ড মোমেন্টে কিছু প্রিপারেশন স্ট্র্যাটেজি দরকার, হেল্প দরকার। তো আজকের এই ভিডিওতে এই ব্যাপারে ডিসকাশন করবো আমরা। তো সুজন, কাইন্ডলি একটু স্টার্ট করো যে এটা নিয়ে যে ডাব্লিউবিজি এর প্রিপারেশন 1 মাসে পসিবল, ইয়েস অর নো, বা 1-2 মাসে পসিবল, ইয়েস অর নো? হ্যাঁ, পসিবল। পসিবল তো? তো প্রিপারেশন স্ট্র্যাটেজি কি থাকা উচিত? একদম। এই এক দু মাসে প্রিপারেশন স্ট্র্যাটেজি কি থাকা উচিত? প্রিপারেশন স্ট্র্যাটেজি বেসিক্যালি আমি যেটা ফলো করেছিলাম, ম্যাথটাকে একটু বেশি জোর দিয়েছিলাম আর কি। আচ্ছা। তো ম্যাথটা, শুধুমাত্র ম্যাথটা জোড়া, ফিজিক্স কেমিস্ট্রি কতটা মানে লাইক টাইম দিতে, বা ফিজিক্স কেমিস্ট্রির জন্য কি অ্যাপ্রোচ ছিল? ফিজিক্সটা, ফিজিক্স কেমিস্ট্রি, হ্যাঁ ওটাতেও টাইম দিতে হবে, কিন্তু ম্যাথটা বেসিক্যালি একটু মানে বেশি মানে সময় দিতে হবে আর কি। আর মানে একটাই কারণ, কারণ ফিজিক্সও যেটা আছে তাতেও অনেক মানে মানে ম্যাথ থাকে আর কি আচ্ছা, ডব্লিউবিজিই তে। আচ্ছা। তো ম্যাথের বেসিক্যালি যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স বলি, তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স কি কি, মানে যেগুলোতে হয়তো একটু ফোকাস দেওয়াটা বেটার, আমার মনে হয় যে সেটা দিলে কমন কোশ্চেন হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। জিওমেট্রি, পুরো জিওমেট্রি যদি কেউ করে চলে যায় তার ভালো নম্বর উঠে যাবে মোটামুটি। আচ্ছা, জিওমেট্রি পার্টটা ইম্পর্টেন্ট তুমি বলছো। ওকে, আর নেক্সট একদম। যদি জিওমেট্রি, জিওমেট্রি আর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এগুলো। ডিটারমিনেট, সেটটা ইম্পর্টেন্ট। হ্যাঁ সেটা ইম্পর্টেন্ট, কিন্তু একটু মানে কঠিন প্রশ্ন আছে আর কি সেট থেকে। ঠিক ঠিক ঠিক, বা ডেফিনেট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রালও সেমই আই থিংক, না একটু টাফ। হ্যাঁ ওইগুলো, ওগুলো বেসিক অবশ্যই, ওগুলো তো নর্মাল করতেই হবে। ওকে। আচ্ছা, আউট অফ 100 আমরা জানি যে ম্যাথে একটু স্কোর করাটা অনেক স্টুডেন্টসই থাকে যারা হয়তো নিট অ্যাসপিরেন্টস বা জেই মেন্সের। একদম। তো তাদের জন্য কি প্রিপারেশন স্ট্র্যাটেজি থাকা উচিত? ধরো কারো জেই মেন্সের ফার্স্ট ফেজ যেটা, সেটা ভালো যায়নি, তো সে এখন কি করবে? জেই মেন্সের প্রিপারেশন তার করা আছে মোটামুটি একটা। হুম। বেসিক্যালি আর তাহলে একটু মানে ম্যাথটাকে তাহলে একটু সাইডে রেখে তাহলে একটু ওই ফিজিক্স কেমিস্ট্রির দিকে আসা উচিত। মানে ফিজিক্স কেমিস্ট্রিটাকে আর একটু ভালোভাবে জোর দেওয়া উচিত। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি জোর দেওয়া উচিত। ফিজিক্স কেমিস্ট্রিটা ধরো লাইক এখন এই মোমেন্টে কিভাবে পড়বে সে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, নাকি মক টেস্ট দেবে এন্ড মোমেন্টে গিয়ে পর? না, পিওয়াই কিউটাকে একটু বেশি ফলো করলে ভালো হয়। আচ্ছা, পিওয়াইকিউ বেটার। আর মক টেস্টের জন্য বেস্ট টাইম হ্যাঁ, কোনটা? এপ্রিলের ফার্স্ট থেকে দিতে শুরু করলে 20টার মতো টেস্ট দিলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, 20টার মতো টেস্ট দিলে এনাফ, তাই তো? বাকি তার আগের অব্দি টাইম? হ্যাঁ রেগুলারই মানে মানে বেসিক্যালি আমি যেটা করেছিলাম, মানে আমি এরকম ফুল লেন্থ দিইনি। মোটামুটি মানে একদিন একটা অঙ্কের পুরো 100টা প্রশ্ন নিয়ে বসে বললাম, সেইটা 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে এরকম করে দেওয়ার ট্রাই করতাম। ফিজিক্স কেমিস্ট্রিও এরকম সেমই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফিজিক্স আর কেমিস্ট্রির কোন কোন পার্টস গুলো ইম্পর্টেন্ট বা একদমই স্কিপ করা চলবে না, একটু জাস্ট ওটা বলো। ফিজিক্সের যদি স্পেসিফিক্যালি বলি, মডার্ন ফিজিক্স, সেমিকন্ডাক্টর, তারপর মানে বেসিক্যালি 12 এর পোর্শনটা মানে একদম স্কিপ না করাই ভালো, কারণ ওটা সব জায়গাতেই ইম্পর্টেন্ট থাকে। আচ্ছা, আর কেমিস্ট্রি? কেমিস্ট্রি অর্গানিক পোর্শন। অর্গানিক পোর্শন ইম্পর্টেন্স দিতে হবে, তাই তো? একদম। অর্গানিক ছাড়া মানে আমারও নাম্বার কেমিস্ট্রিতে ডাব্লিউবিজি তে অর্গানিকের জন্য এসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে অর্গানিক পার্টটা বলছো যে কেউ যেন স্কিপ না করে, তাই তো? না হ্যাঁ, স্কিপ না করে, আর ওটা যদি একটু ভালো করে করা যায় ওইটা থেকেই অনেক নাম্বার উঠে আসে আর কি। ওকে। আচ্ছা, ডাব্লিউবিজিতে আমরা জানি যে ধরো নেগেটিভ মার্কিং থাকে। তো আমাকে এটা বলো যে নেগেটিভ মার্কিং এর জন্য, মানে নেগেটিভ মার্কিংটা কি, লাইক ওটা ভয় পেয়ে কেউ যদি অ্যাটেম্প্ট না করলো কোনো কোশ্চেন, সেই স্ট্র্যাটেজিটা বেস্ট হবে, নাকি এই স্ট্র্যাটেজিটা বেস্ট হবে যে হ্যাঁ অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করা দরকার? ওই দুটোর মধ্যে কোনটা, মানে নেগেটিভ মার্কিং এর জন্য স্ট্র্যাটেজি কি থাকা উচিত? হ্যাঁ এবার নেগেটিভ মার্কিং এর যদি কথা বলি, যদি মিনিমাম যদি 4টে প্রশ্ন যদি তার আটকে থাকে, যেটা আমারও ক্ষেত্রে অনেক হয়, মানে হুম। মানে কি বলবো, মানে অনেক হয়তো বেশি প্রশ্ন হয়তো আটকে গেছে, সেরকম ক্ষেত্রে কোয়েশ্চেন করে আসাই ভালো। মানে সেরকম ক্ষেত্রে কোয়েশ্চেন ছেড়ে আসা মানে নিজেরই ক্ষতি আর কি। ঠিক আছে, আচ্ছা, মানে মানে সেক্ষেত্রে হয়তো নেগেটিভ মার্কিং একটা দুটোতে এলেও সেইটা মানে আরো যদি কয়েকটা যদি ঠিকঠাক হয় তাহলে সেটাতে ডাইলিউট হয়ে যাবে আর কি। ওকে ওকে, মানে যদি নাম্বার অফ লাইক অ্যাটেম্পটেড কোশ্চেন যদি কম হয়, তাহলে সেখানটাতে নেগেটিভ মার্কিং এর রিস্কটা নেওয়া উচিত, তাই তো? একদম। ওকে। আচ্ছা, এই লাস্ট মোমেন্টে বই বা অনলাইন কোচিং বা ইউটিউবের প্লেলিস্ট, এগুলোর মধ্যে কি সাজেস্ট করবে একজন স্টুডেন্ট যার ধরো মোটামুটি একটা প্রিপারেশন হয়েছে?
এমটিজির একটা বই পাওয়া যায়, আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি আর অঙ্কের, ওকে। ওই বইটা অনেক বেটার। এমটিজির বই বেটার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে সাবজেক্টের জন্যই। একদম তো 3টে সাবজেক্টের এবার জন্য। আমি যতদূর ওতে জানি, মানে বেসিক্যালি অঙ্কের একটা, হুম হুম হুম, অঙ্কের একটা ফিজিক্স কেমিস্ট্রি বেসিক্যালি আলাদা। অঙ্কের মানে, হ্যাঁ ওতে একটা সেই অঙ্ক বা ফিজিক্স কেমিস্ট্রি একটা শর্ট নোট টাইপ থাকে আর কি, ওইটা থেকেই অনেক মানে কোয়েশ্চেন ডাইরেক্ট ডাইরেক্ট চলে আসে। ওকে, তাহলে এমটিজি বইটা সবার জন্য সাজেস্ট করছো। তো বলছি এমটিজিতে তো কোশ্চেন্স থাকে অনেক বা শর্ট নোটসও থাকে, আর আমি যতদূর জানি বইটা অনেকটাই মোটা হয়। তো এই শর্ট পিরিয়ড অফ হ্যাঁ টাইমে একদম। ওই বইটার কোন কোন পার্টস গুলোতে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার? ওই বইটার ওই শর্ট নোটটা একবার পড়ে নিয়ে, হুম হুম হুম। তারপর ওর যে মানে ব্যাকে যে পিআইকিউ গুলো আছে, পিআইকিউ গুলো, আর মোটামুটি মানে কিছু প্রশ্ন মানে নিজে সিলেক্ট করে যদি করা যায়, অনেকটাই হয়ে যায় আর কি। মানে একটা চ্যাপ্টারে মিনিমাম যদি ওই ডব্লিউবিজির ওই বইটা যদি 50টার মতো যদি মানে এক একটা চ্যাপ্টারে যদি প্রশ্ন করে নেওয়া যায়, ব্যাস আর হয়ে যাবে, সেই ওকে চ্যাপ্টারটা প্রপারলি রেডি হয়ে যাবে। ওকে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি বললে ইম্পর্টেন্ট, তো পিআইকিউ থেকে কোশ্চেন্স হ্যাঁ, কতটা রিপিট আছে ডাব্লিউবিজিই তে? যেই শুধু ডব্লিউবিজি না, যেই কোনো ক্ষেত্রে পিআইকিউ থেকে খুব একটা যেমন রিপিট আসে না, কিন্তু মানে সেম কনসেপ্ট অনেকবার রিপিট হয় আর কি। আচ্ছা, মানে অ্যাপ্রোচটা বোঝা যায়। হ্যাঁ অ্যাপ্রোচটা অনেক মানে একটা কি বলবো, এখন একটা কনসিস্টেন্টলি করে এলে সে বুঝতে পেরে যাবে যে তাকে একটা, যদি একটা নতুন প্রশ্ন যদি দেওয়া হয় ডব্লিউবিজি এর পেপারেতে, সে সেটা করে আসতে পারবে। ঠিক 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 ঠিক, তাহলে ওই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, নেক্সট হ্যাঁ আর, পিআইকিউ করতেই হবে। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন করবো আমি, যে ডাব্লিউবিজি আর জেই মেন্স এর যে টাফনেসটা, সেটার কতটা ডিফারেন্স আছে দুটোর মধ্যে? কোনটা টাফ, ম্যাথ বলো বা ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, দুটোর ক্ষেত্রেই বলছি, মানে তিন সাবজেক্টেই আর কি। মানে যেই মেনের যে ফিজিক্স কেমিস্ট্রি থাকে, হ্যাঁ যেই মেনে ফিজিক্স কেমিস্ট্রি আবার শিফটের উপর ডিপেন্ড করে, মানে যেমন আমিও যেই মেন দিয়েছিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ ইজি এসেছিল মানে মোটামুটি। হ্যাঁ মানে ওই অর্গানিক বা ফিজিক্যাল এরকম পোর্শন থেকেই মোটামুটি এসেছিল। আর ডব্লিউবিজিই তে যদি বলি টাফনেসটা একটু ফিজিক্সে অনেকটা একটু বেশি থাকে। আচ্ছা, টাফনেসটা একটু বেশি বলবে, ঠিক আছে। মানে এরকম নয় যে কেউ হ্যাঁ যদি শুধু টাফনেসটা একটু বেশি। শুধুমাত্র জেই মিন্স এর প্রিপারেশন করেছে, সে যদি উইদাউট প্রিপারেশন এরপর মানে ডাব্লিউবিজিই সেন্ট্রিক কোনো পড়াশোনা না করে, তাহলে তার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে ক্র্যাক করা ডাব্লিউবিজিই, তাই তো? একদম হ্যাঁ, একটু ডিফিকাল্ট অবশ্যই হয়। ওকে, আচ্ছা, যেটা বললে যে ধরো এরপর নেক্সট আমরা যেটাই আসবো, যে ইউটিউবের যে এখন আমরা দেখেছি অনেক প্লেলিস্ট আছে বা অনেকের পেড কোর্সেস বা পিডব্লিউরও একটা ব্যাপার আছে, তো আমাকে জাস্ট ওই জায়গাগুলো একটু বলো, যে বই ছাড়া কেউ ধরো বই যদি বোরিং ফিল হয় কারোর, তো ইউটিউবের প্লেলিস্ট বা পিডব্লিউর কোর্সেস বা আদার যে কোর্সেস গুলো আছে, অ্যালেন তেলেন অনেক কিছুই তো আছে কোর্সেস, তো সেই জায়গাটায় হুম একটা স্টুডেন্টের কিরকম ইউটিলাইজ করা উচিত, মানে ওগুলো কি বেটার হবে এই শর্ট পিরিয়ড অফ টাইমে? শর্ট পিরিয়ড টাইমে মানে বেসিক্যালি ফিজিক্স ওয়ালারে যে অঙ্কগুলো আরে করায় হ্যাঁ, ওতে, মানে ওতে অনেক লং মেথড আর কি। মানে একটা অঙ্ক করতে গেলে মিনিমাম 10 মিনিট বা 15 মিনিট টাইম লাগবে ডব্লিউবিজি। মানে এই ধরনের কেসেতে মানে অনেক ট্রিক্স আর একটু জানতে হয়। আচ্ছা, ট্রিক্স গুলো জানলে মোটামুটি 2-3 মিনিটের মধ্যে অঙ্কটা করে নেওয়া যায়। ঠিক। তো সেখানে তুমি বলছো তাহলে কি ইউটিউবে কেউ ক্র্যাশ কোর্স অন্য কোনো কোচিং এর বা ইউটিউবের নর্মাল কনসেপ্ট প্লেলিস্ট দেখবে, নাকি ডিরেক্টলি ইউটিউবে যদি কোনো পিওয়াইকিউ সলিউশন থাকে সেটা দেখবে? হ্যাঁ পিআইকিউ সলিউশনটা একবার হলেও তাকে দেখতে হবে, আর আচ্ছা, কনসেপ্ট লিস্ট থাকলে সেইটা একবার দেখতে পারে। কিন্তু ওই ডাইরেক্ট যে ওয়ান শট 7 ঘন্টা 10 ঘন্টা 5 ঘন্টা বা 12 ঘন্টার, ওইটা দেখে খুব একটা ডব্লিউবিজি তে কোনো লাভ দেবে না। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, ডাব্লিউবিজেই তে আমরা একটা অনেক বড় ফ্যাক্টর জানি, যে রাফ শিট যেটা সেটা অনেক কম দেয়, তাই তো? মানে আমরা জানি যে রাফ শিটের হুম যে হুম। ব্যাপারটা, ওটা একটা অনেক বড় প্রবলেম। ওইটাই আমি বলছিলাম যে পিডাব্লিউ তে যখন একটা অঙ্ক করাচ্ছিল, ঠিক আছে, তার মানে ওই একটা অঙ্ক করতে গিয়ে মিনিমাম 2-3টে হয়তো স্লাইড লেগে যাচ্ছে। আচ্ছা, কিন্তু মানে ওই 2-3টে স্লাইড তো আর কোনোদিন তো ডব্লিউবিজি তে মানে করা সম্ভবই নয়, যে ঠিক সেই ঠিক ঠিক। অঙ্কটাও যদি আসে সেক্ষেত্রে ট্রিক্স বা এই ধরনের কনসেপচুয়াল জিনিসগুলো ইউজ করতেই হবে। আচ্ছা, মানে ওখানে ওই শর্ট প্রিসাইজড ব্যাপারটা খুব দরকার প্র্যাকটিসের সময়ও। একদম হ্যাঁ। ঠিক আছে। একদম। ডাব্লিউবিজির সময় কোনো ক্যালকুলেটর তো অ্যালাউড থাকে না? না না না, ক্যালকুলেটর কিছুই অ্যালাউড থাকে না। আচ্ছা, কোন রকম কি হ্যাঁ? ক্যালকুলেটর অ্যালাউড নেই, আর ক্যালকুলেটর অ্যালাউড থাকলে সবাই এমনি না, ইজিলি করে দেবে নাকি? আহ, ঠিক ঠিক। ক্যালকুলেটর অ্যালাউড থাকলে এমন কোনো একটা সুবিধা করতে পারবেনি যদিও বা। আচ্ছা, সামনেই তো ক্লাস 12 এর এক্সাম আছে, ধরো সেটা সিবিএসই বলো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, হুম। তো যারা ধরো এই মোমেন্টেও মানে ক্লাস 12 এর পড়াশোনাটা না করে ডাব্লিউবিজেই পড়ছে বা ডাব্লিউবিজেই না পড়ে হয়তো 12 পড়ছে, তো তাদের জন্য কি বলবে? মানে দুটো প্রিপারেশন এই সময় একসাথে করা উচিত, নাকি শুধুমাত্র 12 এর জন্য পড়া উচিত, নাকি শুধুমাত্র ডাব্লিউবিজেই এর জন্য?
হ্যাঁ, 12 এর প্রিপারেশনটা একটা দরকার বেসিক্যালি। এই কি বলবো, মানে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে আমারই একটা বন্ধুর সঙ্গে। আর অঙ্কতে আজকে 60% নেই বলে সে আজকে মানে যাদবপুরে আসতে পারছে না, এটাই একটা প্রবলেম। ঠিক, অথচ তার র্যাঙ্কটা ভালো হয়েছে হয়তো। অঙ্কটা, হ্যাঁ, তার প্রবলেম এটাই, তার যে 60%ই নেই, এটাই একটা সমস্যা। সে আচ্ছা, যেমন কি সে কলকাতা ইউনিভার্সিটিতে চান্স পাবেনি, কারণ ওখানেও 60% রেখে দিয়েছে। ঠিক ঠিক ঠিক, মানে 12টা আগে ইম্পর্টেন্স দিয়ে পর, তারপর টাইমটা পেরিয়ে গেলে যে হ্যাঁ, 1-2 মাস টাইম আছে, সেটাতে ডাব্লিউবিজির জন্য পড়া হ্যাঁ, যেতে পারে। মিনিমাম, মানে মিনিমাম যদি তার ওই 60% বা 75% যদি নাম্বার যদি চলে আসে, হ্যাঁ, সেক্ষেত্রে সে প্রিপেয়ার করে নিতে পারে। কিন্তু হ্যাঁ, আমার 50% অঙ্কে বা ফিজিক্স একটা নাম্বার আসছে না এইচএসে, সেক্ষেত্রে ডব্লিউবিজি এর প্রিপারেশন করে যাদবপুর বা কলকাতা ইউনিভার্সিটি পাওয়া সম্ভব নয়। ঠিক কথা, ঠিক। আচ্ছা, আরেকটা কথা বলবো, জেই মেন্স এর ফেজ 2 আছে, আই থিংক এপ্রিল বা মে তে আছে যতদূর জানি। তো হুম, এপ্রিলে ডাব্লিউবিজেই, আছে। হ্যাঁ, হোয়াটএভার। তো ডাব্লিউবিজেইউ আছে। তো একজন স্টুডেন্ট ধরো যে পড়ছে, তো তার এখন মাইন্ডসেট কি থাকা উচিত? যে আমি জেই মেন্স এর, যে ধরো জেই মেন্স ফেজ 1 এ অতটা ভালো স্কোর করতে পারেনি। বাট সে পড়েছিল ঠিকঠাক হয়তো। হুম, তো তার কি জেই মেন্স ফেজ 2 এর রিস্কটা নেওয়া উচিত নাকি ডাব্লিউবিজেই এর দিকে যাওয়া উচিত? কি বলবে এখানটায়? ডব্লিউবিজি এর দিকে গেলে মনে হয় ভালো হবে। আচ্ছা, মানে রিজন কি? এটার পেছনে রিজন কি আর বলবে? বেসিক্যালি মানে ওয়েস্ট বেঙ্গলের কোটাটা অনেক সময় কাজে দেয়, যেটা বাইরের ছেলেরা পায় না। আচ্ছা, আচ্ছা। আর জেইমেন ফেজ টু এর ক্ষেত্রে, মানে জেইমেন ফেজ টু তে মানে অনেক ধরনের ছেলে কম্পিটিশন করবে। এই যারা সিবিএসসি দিয়ে দিল, অল ইন্ডিয়া যত স্টুডেন্ট আছে সবাই, ঠিক আছে, এক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা অনেক হাই থাকে, কিন্তু ডব্লিউবিজিই তে কম্পিটিশন লেভেলটা অতটা হাই নেই, ঠিক আছে। ওকে, মানে সেই অ্যাকর্ডিং যদি সে একদমই অ্যাভারেজ স্টুডেন্ট হয়, তাহলে তার ক্ষেত্রে আমার মনে হয় জেই মেন্স এর ফেজ 2 এর থেকে ডাব্লিউবিজিটা বেটার হবে অ্যাপ্রোচ করাটা। একদম। ওকে, ওকে, ফাইন, ফাইন, হুম, ফাইন। ঠিক আছে, থ্যাংক ইউ এত কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। লাস্ট একটা কোশ্চেন বলবো যে ডাব্লিউবিজিই তে তুক্কা ট্রিক্স বলে একটা অনেক ফেমাস জিনিস আছে, আমি যতদূর জানি। তো সেই তুক্কা ট্রিক্সটা হুম। দিয়ে পর ধরো কেউ পড়াশোনা করলো না, তুক্কা ট্রিক্সটা দিয়ে পর বা মোটিভেশন নিল কোনো জায়গা থেকে, বা ধরো শুধুমাত্র কিছু শর্ট নোটস পড়ে গেল, তার হয়তো যে 1 মাস বা 2 মাসের এই মক টেস্টের যে ব্যাপারগুলো বা যেটা কনসেপ্ট ক্লিয়ারিং এর ব্যাপারগুলো, তার হয়তো সেই জায়গাগুলো স্ট্রং নেই, তাহলে কি তার ক্ষেত্রে পসিবল ডাব্লিউবিজিই ক্র্যাক করা? ডব্লিউবিজি ক্র্যাক করা হলে তার ডব্লিউবিজি তে যে 40-50 এরকম নাম্বার হয়তো এসে যাবে তুক্কা দিয়ে, এটা পসিবল। আচ্ছা, তুক্কা দিয়ে পসিবল, বাট ধরো হায়ার স্কোর করার জন্য সেখানে তাকে কনসেপ্ট একটা হলেও বা, হ্যাঁ, 150 করার জন্য ওটা সম্ভব নয়। মানে কেউ যদি ভাবে তুক্কা ট্রিক্স দিয়ে 110 তুলে নেবো, 120 তুলে নেবো, এটা ইম্পসিবল। হ্যাঁ, 50-40 তোলাই যায়। ঠিক 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 ঠিক, ওকে ওকে, গট ইট গট ইট। ওকে সুজন, থ্যাঙ্কস আ লট এত কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। বি কানেক্টেড, আমরা খুব তাড়াতাড়ি ডাব্লিউবিজি এর জন্য অনেক কিছু হয়তো রিসোর্সেস আনবো, কন্টেন্ট আনবো, যাতে সব স্টুডেন্টসদের এই বছরে যারা পড়ছে তাদের হেল্প হয়। ফাইনাল জাস্ট একটা টিপস দিয়ে ভিডিওটা কনক্লুড করতে চাই। তো একটা যে কোনো সাজেশন দাও ওভারঅল, যে যারা এই বছর মানে অ্যাসপিরেন্টস আছে ডাব্লিউবিজি 2025 এর। বেসিক্যালি তাদের আগেও যেটা বললাম, অঙ্কটা একটু ভালো করে মানে দেখা উচিত। মানে অনেকে কি করে, শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রিটা ভালো করে, অঙ্কটা খুব একটা বেশি জোর না দিয়ে ডব্লিউবিজি দিয়ে চলে যায়। এটা একটা সমস্যা ক্রিয়েট করে। মানে আমি নিজেও দেখেছি আর কি, ফিজিক্স এর এমনকি অনেক কোয়েশ্চেন আছে যাতে মানে অঙ্কের অনেক কনসেপ্ট অ্যাপ্লাই হচ্ছে। মানে সে হয়তো ফিজিক্সের জিনিসটা জানে, কিন্তু যদি অঙ্ক মানে অঙ্কটাই এসে আটকে গেল। বা হয়তো কেমিস্ট্রিতে অতটা অঙ্কটা লাগে না, কিন্তু ফিজিক্সে প্রচুর ভাবেই লাগে। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস থ্যাঙ্কস সুজন, থ্যাংক ইউ। নেক্সট থ্যাংক আরো ইউ স্যার। কিছু সেশনসে ধন্যবাদ। আমরা কথা বলবো। ওকে, থ্যাংক ইউ।